আসসালামু আলাইকুম। আমি সাব্বির। আমি বর্তমানে এখন চায়নাতে আছি, হেলুংজিয়াং প্রভিন্সে, হারবিন সিটিতে। আমার ভার্সিটি হলো হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি মেন ক্যাম্পাস, যেটা সি9 লিগ ইউনিভার্সিটি। সো এখানে হলো আমার সাবজেক্ট হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হারবিন বলতে হলো সবাই মনে করে বরফাবৃত হলো শহর, বা এখানে বরফ ছাড়া কিছুই নেই। আসলে হ্যাঁ, বরফ হলো আছে। এখানে তাপমাত্রা -30 বা -40 ডিগ্রিও হলো যায়, আবার গরমের সময় -28 -30 ডিগ্রিও হয়। সো এখন গরম, সামার, সামারে প্রায় 28 ডিগ্রি 30 ডিগ্রি তাপমাত্রা। সেপ্টেম্বর অক্টোবরে হলো ঠান্ডা আবার পড়া শুরু করবে। সো আমি হলো এখানে ব্যাচেলরে হলো স্কলারশিপে হলো ইলিট ক্লাস স্কলারশিপে আছে 100%, যেটা হলো মানে এইচআইটিতে হলো ফুল যে স্কলারশিপটা, ওইটা মেন প্রথম যে স্কলারশিপটা। সো এখানে হলো বাস্তব কিছু সমস্যাগুলো নিয়ে হলো অনেকে অনেক মেসেজ করতে আছে যে হলো কোন কোন সমস্যা হতে পারে, বা মানে কি কি সমস্যাগুলো হয়। সো সবগুলো সমাধান তো হলো একসাথে দিতে পারবো না, কিন্তু সমস্যাগুলো হলো আমি উল্লেখ করতে পারবো যেগুলো আমার সাথে হয়েছে। সো আগে থেকে হলো জেনে সমস্যাগুলো হলো বুঝে আসলে হলো অনেক ভালো। সো সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। সো কথা না বাড়ে সমস্যাগুলো নিয়ে কথা বলবো। প্রথমে যদি আসি আমরা, আপনি হলো কিভাবে আবেদন করবেন, বা হলো কোন কোন ইউনিভার্সিটি আবেদন করবেন না করবেন, এটা হলো আপনার নিজের উপরে ডিপেন্ড করে। আপনি কি নিজে আবেদন করবেন, নাকি যে এজেন্সি আছে এজেন্সি দিয়ে আবেদন করবেন। আমার মতে হলো নিজে আবেদন করে আসা হলো বেস্ট বেস্ট একটা অপশন। কারণ এখানে হলো আপনি বুঝতে পারেন যে হলো মানে আপনি যে আবেদন করছেন, এখানে হলো মানে আপনার নিজের ভ্যালুটা বুঝতে পারবেন, ওইখানে কতটা পরিমাণ হলো কষ্ট হয়। সো নিজে আবেদন করে আসাটা হলো ভালো। এখন এটা নিয়ে হলো ফেসবুক বা ইউটিউবে অনেক ভিডিও আছে, সো ওইখানে দেখলেই হলো ভালো হয়। আচ্ছা, এর পরবর্তী যে সমস্যাটা হলো আমার পড়েছে, এটা হলো এম্বাসি, যেটা নিয়ে হলো অনেকে কথা বলে। এম্বাসিতে আমার সমস্যা হয়েছে। এম্বাসিতে হলো প্রথমে আপনি যাবেন, তো যে হলো টিকিট কাটলেন, ভিতরে ঢুকলেন, যে হলো কিছু প্রশ্ন করবে, 3-4টা প্রশ্ন করবে। প্রশ্ন করার পর হলো কি কি হলো এখানে মানে প্রশ্ন করে, যদি হলো অনেক ভিডিও আছে ফেসবুকে, যদি না হয় তাহলে আমাকে বলবেন। আমি 12 থেকে 13টা হলো কোশ্চেন হলো আমি রাখছি, তো এর বাহিরে কোনো কোশ্চেন করে না। আশা করি মানে যতজন আসছে ওইসব প্রশ্নগুলোই করছে, ওই 12টাও করে নাই, 3-4টা প্রশ্ন করে। সো যদি প্রয়োজন হয় প্রশ্নগুলো কমেন্ট করবেন, তাহলে আমি হলো কমেন্টে এগুলো দিয়ে দেবো। আর আমার হলো এম্বাসিতে যে সমস্যাটা হয়েছিল, এটা হলো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। আপনাকে অনেকে বলবে বা অনেক এজেন্সি বলে, আমি দেখছি পরে হলো ভিসা রিজেকশন হয়, গ্রুপে অনেক কথা বলে এই যে আমার হলো ভিসা রিজেকশন হয়েছে, এটা ওইটা। আমার ক্ষেত্রে হলো আমার সমস্যাটা হয়েছে, আমার ব্যাংক স্টেটমেন্টে হলো একটু সমস্যা ছিল। এটা হলো আমি টাকা ঠিকই ছিল, 5 লক্ষ টাকার মতো ছিল। কিন্তু হলো আমার আব্বু কিছুদিন আগে হলো টাকা উঠাইছে, পরে আবার টাকা ঢোকানোর কারণে হলো টাকা ট্রানজিটের হলো একটা মানে সময়ের হলো সময় মানে দেখা দিয়েছে। পরে হলো এটা আমার সমস্যা হয়েছিল, পরে আমি কথা বলে আমি সময় নিয়েছিলাম একদিনের ভিতরে এটা হলো করা হয়ে গেছে। তো আপনাদের থেকে হলো যেটা হলো মানে এম্বাসিতে যাবেন অনেক কারণে, অনেক ডকুমেন্ট হলো কারণে হলো আপনাকে বলবে হলো এগুলো ঠিক করে নিয়ে আসার জন্য। সো আগে শুনবেন আপনাকে হলো কি বলে। এখানে হলো ওদের আবার ইংলিশ বোঝাটা হলো আমাদের জন্য একটু সমস্যা। ওদের টোন আমাদের মানে আমরা যে ইংলিশ টোনে কথা বলি আর ওদের টোনের সাথে মিলে না। প্রশ্নগুলো আগে শুনবেন, বা কোনো সমস্যা হলে আগে হলো শুনবেন সে কী সমস্যার কথা বলছে। ভিসা রিজেকশন হলো এটার হলো আপনার আবার ঠিক করার হলো মানে পলিসি থাকে। সো আগে শুনবেন, শুনে তারপরে পদক্ষেপ নেবেন। এরপরে হলো যে আরেকটা হলো নিয়ে হলো কথা হয় যে কেনাকাটা। বাংলাদেশ থেকে আসবেন, আপনি কি কি কিনবেন না কিনবেন এগুলো অনেক বড় ভাই হলো অনেক জায়গায় কথা বলে। সো এক এক প্রভিন্সে এক এক জিনিস লাগে। সো সব প্রভিন্সে যে সব কিছু পাবেন তা না। তো একটা হলো এটা নিয়ে হলো অনেকে অনেক কথা বলে। আমিও ওদের মতো নিয়ে আসছিলাম।
কিছু কিছু জিনিস বেশি নিয়ে চলে আসছি, আবার কিছু কিছু জিনিস হলো আনি নেই, যেটা এখানে হলো পরবর্তীতে আমার অনেক একটু মানে মিলে চলতে হলে একটু সমস্যা হয়েছিল। সো এটার হলো একটা আমি লিস্ট দিব, মানে কি কি নিয়ে আসবেন না নিয়ে আসবেন। এখন ছেলেদেরটা তো আমি দিতে পারি, মেয়েদেরটা হলো আমি কথা বলে এরপরে হলো দিব। আহ তৃতীয়ত হলো ব্যাংক, যে ব্যাংক অ্যাকাউন্ট হলো কিভাবে খুলবেন, কোন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বলতে যদি বাংলাদেশে হয় তাহলে হলো বাংলাদেশের তিনটা ব্যাংক নিয়ে, ব্যাংক হলো চায়নাতে অনেক ভালো চলে। একটা হলো আইএফআইসিবি ব্যাংক, দুই নম্বর হলো ইউসিবি, তিন নম্বর হলো সিটি ব্যাংক। সো তিনটা ব্যাংকে চায়নাতে খুব ভালো চলে। আইএফআইসিবিটা ভালো, এটা কেন ভালো, এটা যারা উইচ্যাটে হলো ভিসা কার্ড অ্যাড করে তারাই জানে হলো আইসিবি ব্যাংক কেন ভালো। কারণ হলো আইসিবি ব্যাংকে আপনি যতই ট্রানজিট করেন না কেন, আপনার প্রতি ট্রানজিটে একবার টাকা কাটবে। আর হলো উইচ্যাটে যারা ভিসা কার্ডে হলো পে করে তাদের ক্ষেত্রে হলো এই টাকাটা লাগে না, সো অনেক টাকা সেভ হয়ে যায়। এটা কিভাবে যদি না জানেন তাহলে আমাকে বলবেন, এটা মানে অনেক ক্ষেত্রে অনেক সাহায্য করে। যেটা আমার কোনো কোনো জায়গায় 1000-1500 RMB হলো আমি পে করছি, আমার মাত্র মানে 22-24 RMB হলো আমার কার্ড ফি দিতে হয়েছে, যেখানে আমি যদি উঠাতে যেতাম এখানে লিমিট আছে 1000 RMB বেশি উঠাতে পারবেন না। সো এটা হলো হিউজ একটা হলো সাপোর্ট দেয়, তো এটা অনেক ভালো। এরপরে হলো সিটি ব্যাংক আছে, ইউসিবি ব্যাংক আছে। সো আমার মতে হলো দুইটা ব্যাংক খুলে নিয়ে আসবেন, একটা ইউসিবি ব্যাংক, মানে যে ব্যাংকগুলো হলো দুইটা নিয়ে আসবেন। সো আরে এখানে ব্যাংকের ক্ষেত্রে আরেকটা কথা হলো, অবশ্যই অবশ্যই এন্ডোস্কোপি নিয়ে আসবেন। আমি অনেকের দেখছি আমার সাথে ভিসা কার্ড নিয়ে আসছে কিন্তু এন্ডোস্কোপি করে নিয়ে আসে নাই। এন্ডোস্কোপি না করলে তো ভিসা কার্ডের কোনো দামই নেই, যত কিছুই করেন। সো আগে এন্ডোস্কোপিটা করবেন। এন্ডোস্কোপিটা করলে হলো আপনি এখানে ডলার, এখানে মানে $7,000 মতো এন্ডোস্কোপি করবেন দুইটা ব্যাংকে যদি করেন। যদি দুইটা ব্যাংক খুলে নিয়ে আসেন তাহলে মানে 7 গুণে 14,000 ডলার, যেটা হলো আপনার 1 বছরের জীবনও খরচ হইব না। তাও করে নিয়ে আসলে বিপদ বলা যায় না, অন্যজনের বিপদ পড়লে তাকে সাহায্য করতে পারবেন। সো এই জিনিসটা খুব সেফ। ব্যাংকের পর টিকিট, যে হলো পরবর্তী যেটা হলো টিকিট কাটা নিয়ে হলো অনেক কথা হয়। সো টিকিট কাটাটা বলতে অনেকে বলে এজেন্সি দিয়ে টিকিট কাটবো নাকি হলো নিজে কিভাবে টিকিট কাটবো। টিকিটটা নিজে কাটা ভালো, কারণ এজেন্সি কোন সময় কোন টিকিট দেয় এটা বলা যায় না, অনেকে প্রতারণার শিকার হইতে হইতে পারে। সো কেউ কেউ কোনো কোনো এজেন্সি আছে যে আপনার হলো ওই ওভারঅল সব মানে খরচ বহন করে, আবার কেউ কেউ আছে এয়ার টিকিট ছাড়া হলো ভিসা ইয়া করে। সো এয়ার টিকিটটা আপনারা হলো মেইন অফিসে যেয়ে কাটবেন, এক হয় চায়না সাউদার্নে, না হয় হলো এয়ার চায়নাতে, যেটাতে আসবেন ওইটাতে হলো কাটবেন। এখন হলো বলতে পারেন ভাইয়া কোনটাতে হলো কাটবো, ইয়া চায়নাতে না হলো চায়না সাউদার্নে। তো যদি হারবিনে আসতে চান বা অন্য অন্য মানে প্রভিন্সে হলে তো গুয়াঞ্জু বা সেনজেন হলে তো বাংলাদেশের হলো প্লেনে আছে। অন্যান্য প্রভিন্সে হলে চায়না সাউদার্ন বা হলো এয়ার চায়নায় বেশি ইউজ করা হয়। আমি আসছিলাম হলো এয়ার চায়নাতে, ওইখানে হলো আপনার 4 ঘন্টা ট্রানজিটে আসছিলাম। আর হলো সাউদার্নে, চায়না সাউদার্নে হলো আপনার একদিনের হলো সম্ভবত ট্রানজিট থাকে। সো ওইটা একটা মেন্টালি হলো ইয়ে থাকে, আমি কোন সময় হারবিনে যাব, কোন সময় হলো ভার্সিটিতে আসবো। সো প্রথমবার যারাই আসবেন আমি মনে করি হলো এয়ার চায়নাতে আসাটা ভালো। কিন্তু এয়ার চায়নায় হলো আপনার আমি যখন আসছিলাম খুব লো সার্ভিস দিছিল। সো লো সার্ভিস দিলেও আগে চলে আসা যায়, কোনো সমস্যা টমস্যা হয় না। সো এই কারণে আর কি। এয়ার টিকেটের জন্য মেইন অফিস কোথায় পাবেন বা কিভাবে পাবেন, এটা হলো চায়না এয়ারে হলো আমি হলো যেটাতে কাটছিলাম ওইটা হলো শেরাটন যে হোটেল আছে, শেরাটন হোটেলের পিছনেই হলো এখানে আছে বড় একটা মসজিদ আছে, মসজিদের পিছনে গুগলে হলো গুগল ম্যাপসে হলো সার্চ দিবেন চলে আসবে মূল কোথায় এটা। এর পরবর্তীতে হলো কত আরএমবি নিয়ে আসবেন, এটা একটা বড় একটা হলো মানে তথ্য, যেটা হলো অনেকে বলে না। আমি আজকে গ্রুপে দেখলাম 500 RMB নিয়ে আসেন, এটা মানে কি বলবো, এটা কোন মানানসই না। আসল কথা হলো আমরা যখন আসতে পরিবার আমাদেরকে হলো কিছু টাকা বেশি দেয়।
যেন আমরা সমস্যায় না পড়ি। সো আগে থেকেই কিছু টাকা বেশি নিয়ে আসবেন। আপনি ১ মাসের ভিতরে যদি আবার পরিবারের কাছে টাকা চান যে হলো আমার এখন টাকা লাগবে, তখন পরিবারও একটু হলো মানে অনেক টাকা খরচ করে আপনাকে পাঠালো, তারপরে হলো এখন আপনি ১ মাসও যাইল না, এখন আপনি আবার ৫০,০০,০০০ টাকা চাচ্ছেন। সো আগে থেকেই হলো হিসাব করে আসবেন আপনার কত টাকা খরচ যাবে। এখন এইচআইটির বেলায় আমি যদি কথা বলতে চাই তাহলে হলো আপনি যদি ডর্মে থাকেন তাহলে ৮০০ আরএমবি করে ৬ মাসের আপনার দিতে হবে। প্রায় হলো ৪৮০০ আরএমবি। আর হলো যে ৪৮০০ আরএমবি, এরপরে হলো আপনার ১ মাস পর হলো আপনাকে কিন্তু ১ মাসের ভিসা দিবে। সো ১ মাস পর হলো আপনার যে হলো আবার ভিসার জন্য আবেদন করবেন, এখানে আবার মেডিকেলের জন্য ৩০০র মতো হলো আরএমবি খরচ হয়। আবার ইন্স্যুরেন্স ৮০০ আরএমবি, ভিসা হলো ভিসার জন্য হলো আবার ৮০০ আরএমবির প্রয়োজন হয়। আর হলো আপনার অ্যাপ্লিকেশন যেটা ব্যাচেলরে, ওটার জন্য ৬০০ আরএমবি খরচ হয়। সো ওভারঅল হিসাব করে সব কিছু বিবেচনা করে তারপরে আরএমবি নিয়ে আসবেন। প্রথমে হলো আরএমবি নিয়ে আসলেন না, মনে করলেন হুন্ডিতে নিয়ে আসবেন বা ব্যাংকে টাকা করে নিয়ে আসলেন, পরে আমি এখান থেকে উঠাবো। সো বলাটা যত সহজ, করাটা তার থেকেও কঠিন। এই কারণে আপনার হুন্ডি থেকেও বাংলাদেশে যে মানে ওই যে আপনার মানি এক্সচেঞ্জ করে যেগুলো, ওইখান থেকে কিনে নিয়ে আসবেন। ওইখান থেকে কিনে নিয়ে আসার রিজনটা আমি বলি, এটা হলো আপনি ওইখান থেকেও এন্ডোস্কোপি করে নিয়ে আসতে পারবেন। বাংলাদেশ সরকার অনুমতি অনুযায়ী হলো ২০০০ আরএমবি হলো এন্ডোস্কোপি করানো যায়। সো ওইখান থেকে আরও ২০০০ ডলার যেটা এন্ডোস্কোপি করা যায়, ওইখান থেকে আরও ২০০০ ডলারে হলো এন্ডোস্কোপি করে নিয়ে আসলেন। সো যে কোনো বিপদে হলো আপনার হলো এগুলো সহায় হবে। সো এই জিনিসগুলো হলো আগে থেকে আহ, মানে অনেকেই করে না, কিন্তু এই জিনিসগুলো করা উচিত। তো পরবর্তীতে হলো যে এটা গেল। আচ্ছা, এরপরে হলো ইমিগ্রেশন। ইমিগ্রেশনে অনেকের অনেক সমস্যা হয়, লাগেজ খুলতে হয়, ওজন বেশি, এরপরে হলো সিট নেওয়া, এসব নিয়ে। সো আপনি যখন হলো ইমিগ্রেশনে যাইলেন, দাঁড়াইলেন, ইমিগ্রেশনের হাতের বাম পাশে, সম্ভবত এখনো আমি যখন এসেছিলাম তখন বাম পাশে দাঁড়ায়। সো বাম পাশে যেয়ে দাঁড়ালেন, আপনি আপনার লাগেজ জমা দিলেন। লাগেজে হলো ২৩ কেজি করে, ৪৬ কেজি বা ৪৬ কেজি, ১-২ কেজি বেশি আনা যায় বা কম আনা যায়। আবার হলো ক্যারি ব্যাগে হলো আপনার প্রায় ৮ কেজির মতো আনা যায়। সো একটা উপায় আছে, কিছু হলো বেশি নিয়ে আসা যায়, ক্যারি ব্যাগে একটু বেশি নিয়ে আসা যায়, বা হলো লাগেজে কিভাবে ১-২ কেজি করে বেশি নিয়ে আসা যায়, ওইটা হলো আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে নিয়ে আসবেন। আমি নিয়ে আসছিলাম হলো ২টা লাগেজ, ২৩ কেজি করে, ৪৬ কেজি, ১ কেজি মনে হয় বেশি ছিল। আর ক্যারি ব্যাগে ছিল হলো আমার প্রায় ১০ কেজি নাকি ১২ কেজি বেশি ছিল। আমার ধরছিল, বলছিল ওজন কমায় নিয়ে আসতে, পরে আমি দেখাইছি আমার বই খাতা, এরপরে হলো আমার ল্যাপটপ, সব কিছু আমার ক্যারি ব্যাগে। সো তখন আর কিছু বলে নাই, তাও বলছিল কমায় নিয়ে আসতে, পরে আমি চলে গেছিলাম। তো মানে কোনো কোনো সময় একটু মানে বেশি সমস্যা সৃষ্টি করে, আবার কোনো কোনো সময় এগুলা কোনো কিছুই ধরে না। তো মানে ইমিগ্রেশনটা পার করে হলো বোর্ডিং পাস নিয়ে সুন্দর করে হলো চলে আসলাম। তো বাংলাদেশে এছাড়া আর সমস্যা বলতে হলে উম, আমি হলো আর কিছু দেখি না। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি এটার হলো সাথে সাথে রিপ্লাই দিব। পরবর্তীতে হলো যে চায়নাতে আসার পর আপনি ল্যান্ড করলেন, তখন আপনি ভার্সিটিতে যাবেন। ধরেন কারো ডর্ম বুক থাকে, কারো অ্যাপার্টমেন্ট বুক থাকে। সো এক একজনের, কেউ আবার কারো বাসায় ওঠে ১-২ দিনের জন্য। সো আগে থেকে হলো কারো থেকে পরিচিত হয়ে নেবেন। যদি আপনি এজেন্সি দিয়ে আসেন তাহলে এজেন্সিকে বলবেন হলো আপনাকে যেন এখান থেকে হলো মানে করে পিক আপ অপশনটা রাখে। আপনার থেকে এত টাকা নিচ্ছে, তো আপনার পিক আপের হলো অপশন করবে না, এটা কি হয়? সো পিক আপের অপশনটা করে নিয়ে মানে এজেন্সিকে চাপ দেবেন যেন আপনার পিক আপের অপশন থাকে। আর যদি হলো পিক আপ মানে অপশন না থাকে, এখানে কাউকে বলবেন ভাই আমি হলো এভাবে এভাবে আসতে চাচ্ছি, সো আমি তো এখন কোনো কিছু চিনি না, আপনি যদি বলেন মানে আমার একটু সময় প্রয়োজন, আপনি যদি হলো আমাকে পিক আপ করতেন তাহলে আমার জন্য উপকার হয়। অনেকে আছে করবে, অনেকে আছে করবে না, কারণ ব্যস্ততার অনেক মানে ক্লাস থাকে, কারো ক্লাস থাকে, কেউ আবার ব্যস্ত থাকে। সো বলবেন যে করতে চায় তো করলোই।
আশা করি এখন বন্ধ। কাউকে বললে না করবে না, তাও বলা যায় না আর কি। তো আবার কেউ কেউ আছে বলে হলো আমি তো মানে ওইখান থেকে আসতে পারবো। হ্যাঁ, আপনি আসতে পারবেন। আপনি হলো এয়ারপোর্ট থেকে হলো মানে যে কোনো হলো ক্যাম্পাসে আসতে পারলেন। আসার পর আপনি উঠবেন কই? যদি আপনার ডম বুক থাকে তো ডমের হলো অফিস কই? তো অফিস হইতে সব কিছু আপনি কিন্তু কিছুই জানেন না। সো আগে থেকে কথা বলে, কেউ যদি কোনো বড় ভাই থাকে তাহলে আগে কথা বলে নেবেন। কোথায় হলো ডমের অফিস, কোথায় কি, বা হলো ডমের সামনে এসে মানে কল দিলেন, ভাই ভাই আমি সমস্যায় পড়ছি, সো আমি এখন কি করব? অনেকেই আছে কল ধরে না, অনেকেই আছে হলো অনেক সমস্যা। আমি যখন প্রথম আসছিলাম আমি 3 দিন বাইরে ছিলাম। এটা হলো একটা মানে কি বলবো, মেন্টালি এত পরিমাণে একটা টর্চার গেছে। ওই আমরা 4 জন ছিলাম। মানে একদিন ছিলাম আমরা হলো সুপার মলের ভিতর, একদিন ডর্মে ছিলাম, পরে তৃতীয় দিন যাই হলো বা অ্যাপার্টমেন্ট নিয়েছে, অ্যাপার্টমেন্টে হলো বাসায় উঠছি। সো এটা নিয়ে হলো আমি একদিন কথা বলবো। এখানে অনেক মানে কি বলবো, একটা বড় একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যেটা হলো আমার সব কিছুই ঠিক ছিল, কিন্তু কোনো কিছু মানুষের জন্য এখানে হলো আমার এত কষ্ট করার প্রয়োজন হয়েছে। তাও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, এখন আমি যেভাবে আছি, যে পরিস্থিতিতে আছি, সবচেয়ে কম খরচে চলি, এবং কি সবচেয়ে ভালো পজিশনে আছি, এবং সব দিকে হলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খুব ভালো রাখছে। তো এটার পর হলো আপনি ডর্মে উঠবেন নাকি অ্যাপার্টমেন্টে উঠবেন। সো ডর্ম আর অ্যাপার্টমেন্টের ভিতরে হলো আপনি যদি তফাৎ করতে চান তাহলে হলো আপনার ফ্যামিলির উপরে তফাৎ করবেন। অনেকে বড় ভাইরা বলে হলো 6 মাসে হলো বাধ্যতামূলক থাকতে হবে, এটা ওইটা। এটা কোনো নিয়ম নাই এখানে, আপনার ইচ্ছা হলে আপনি থাকেন, না হলে থাকার প্রয়োজন নেই। সো ভাইয়ারাদের বলার হলো রিজন আছে, কারণ হলো আপনি বাংলাদেশ থেকে চায়নাতে আসতে আসেন, আপনি এখানে কিছুই চেনেন না, কোনো কিছুই হলো এখানে জানেন না। একটা বিপদে পড়লে অনেক বড় একটা হলো সমস্যা, মানে এখানে কেউই হলো আপনার সাহায্য করতে আসবে না। হ্যাঁ, বলেন বাঙালি বা অন্য যেই হোক। তো মানে এখানে হলো সমস্যাটা হলো কি, আপনি ধরেন বাইরে কোনো অ্যাপার্টমেন্টে উঠলেন, আমরাও অ্যাপার্টমেন্টে উঠছি। আমারও মানে প্রায় 40,000 টাকার মতো একটা স্ক্যামের শিকার হয়েছি, এটা নিয়েও বলবো। সো 40,000 টাকা বাংলাদেশে কম টাকা না, এই টাকাটা মাইরা দিছে। এগ্রিমেন্ট হলো চাইনিজ হয়েছিল, আমরা বুঝতে পারি নাই যে এগ্রিমেন্টটা হলো মানে কয় মাসের বা কয় বছরের, ট্রান্সলেট করছিলাম বুঝি নাই ওই সময়। সো তখন হলো আমরা বলছিলাম আমরা 3 মাসের জন্য থাকবো, কিন্তু এগ্রিমেন্ট করা হয়েছে 1 বছর। সো এখানে আমাদের অনেক টাকা নষ্ট হয়ে গেছে। তো এগুলো হলো মানে সমস্যার কাতারে, অনেক বড় সমস্যার কাতারে। সো আগে হলো চাইলে আপনি আগে, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অ্যাপার্টমেন্টে উঠবেন, আরে ডর্মে উঠবেন। আর যদি সামর্থ্য না থাকে, মানে আমাদের মতো সিচুয়েশন হয়, এখানে কিন্তু অনেক খরচ। 800 RMB যেটা ডর্মে থাকবেন, বাহিরে 800 RMB দিয়ে আপনি থাকা খাওয়া হইতে সব কিছু আপনার শেষ হয়ে যাবে আপনার একজনের। সো এটা হলো অনেক মানে বিগ একটা হলো ফেসিলিটি। এই কারণে হলো যাদের সামর্থ্য নেই তারা আগে যেমনি হোক যেভাবে হোক ডর্মে এটাকে অ্যাপার্টমেন্টে উঠা যাবেন। আর যাদের মানে সামর্থ্য আছে, সব কিছুই আছে, তারা আগে হলো মানে ডর্মে উঠলেন, উইঠা এরপরে হলো অন্যদিকে যদি মনে হয় আপনি বাইরে অ্যাপার্টমেন্টে থাকবেন, তো পরে হলো 3 মাস 4 মাস পরে হলো উঠে গেলেন। আচ্ছা, সো ডর্মের ক্ষেত্রে আমি কিছু কথা বলি। এটা হলো মানে আমরা এখানে যারাই ডর্মে থাকি, আমরা শুধু কেল হলো মানে রুমমেট নিয়ে হলো যে কথাটা, এটা হলো আপনার অ্যাপার্টমেন্টে থাকেন আর মানে ডর্মে থাকেন, আমার সাজেশন হলো আপনার যে রুমমেটটা এটা বাঙালি হওয়া প্রয়োজন। আর অন্য আশেপাশের যেসব রুম এগুলো বিদেশি হলেও সমস্যা নেই, কারণ আপনার অনেক বিপদ আছে আপদ আছে। হ্যাঁ, আপনার বাঙালি ভালো লাগে না বা বাঙালি কমিউনিটি আপনার কাছে ভালো লাগে না, বিদেশ আসছেন, তাও যদি বাঙালিদের কাছে পইরা থাকেন, এখন মানুষের বিপদ কোন সময় আসে এটা বলা যায় না। আপনার একটা বড় বিপদ হতে পারে, তখন কিন্তু ওই সে যাকে আপনি দেখতে পারেন না সে এসে আপনারে হলো সাহায্য করবে। যে বিদেশি বলেন, তারা সাহায্য করে না যে ওইটা না, কিন্তু গুরুতর কোনো সমস্যা হলে তারা আপনাকে হলো ওই সাহায্যটা করবে না যেটা একটা বাঙালি সাহায্য করবে। সো আশা করি আমার এই জিনিসটা বুঝছেন কেন হলো বাংলাদেশের বাঙালি হলো রুমমেট নেওয়া প্রয়োজন। এরপরে যদি আমরা আসি, এটা হলো রুমমেট। সো
এখানে হলো অনেক আমরা যারা বাঙালিরা আসি আমরা কিছু কিছু জিনিস একটু অতিরিক্ত করে ফেলি, এটা হলো মানে বিদেশে আসছি, সো বিদেশিদের সাথে বেশিরভাগে থাকবো। সো এখানে হলো আপনি চায়নাতে যদি আসেন, চায়নার বিদেশি কারাই আপনার ধরেন হলো রাশিয়ান, এরপরে হলো আজারবাইস্তান, উজবেকিস্তান, এরপরে হলো আপনি ধরেন পাকিস্তান, ইন্ডিয়ান, এসবে এসব কান্ট্রিরে হলো বেশি আসে। ইউরোপ বা আমেরিকার ওই রকম স্টুডেন্ট আসে না, যারা আসে তাদের হলো মানে অনেক কম আসে আর কি। সো যখন আপনি বিদেশিদের সাথে হলো আপনার ইয়ে করবেন, মানে আপনি হলো বন্ডিং করবেন, আমি মনে করি, এবং কি হলো আমি অনেকের সাথে কথা বলছি, হ্যাঁ আপনি বিদেশের সাথে কথা বলেন, আমার তো সমস্যা নেই, কিন্তু আপনি চায়নাতে আছেন। সো আমি মনে করি ওইসব দেশে আমরা যাব না, আমরা কোনো মরক্কো যাব না, রাশিয়া যাব না, বা হলো অন্য কোনো দেশে যাব না, পাকিস্তানে যাব না। আমরা যাব কোথায়? ইউরোপে বা হলো আমেরিকায়। আমরা যদি কারোর সাথে চলতে হয় তাহলে আমরা চলতে হবে ইউরোপ বা হলো আমেরিকার স্টুডেন্টের সাথে। যদি ইউরোপ বা আমেরিকার স্টুডেন্ট আপনি পান, অবশ্যই তাদের সাথে হলো বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করবেন। আর যদি না হয় তাহলে লোকাল চাইনিজ, চাইনিজ স্টুডেন্ট যত পারেন তাদের সাথে হলো মিশবেন। মিশতে হলো আপনাকে হবে, কারণ আপনি দেখেন ফেসবুক বা ইউটিউবে অনেক ভাইয়ারা অনেক ভিডিও করে, চাইনিজদের সাথে মিশতে আছে, অনেক সমস্যা, অনেক বড় বড় সমস্যা তারা সলভ করে দেবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। সো ওই সমস্যাগুলো যদি সলভ মানে অন্য ওই যে মরক্কান বা সৌদি বা অন্য কোনো দেশের মানে ওরা কোনো আপনাকে সাহায্য করবে না, কারণ ওরা সাহায্য করা, ওরাও যা আপনিও তা। সো মানে সাহায্য করার জন্য বা হলো বন্ডিংয়ের জন্য আমি মনে করি চাইনিজ স্টুডেন্টই বেস্ট, কারণ আপনার ল্যাঙ্গুয়েজটাও শিখা হয়ে যাবে। আপনি এখন বলতে পারেন যে চাইনিজরা ইংলিশ জানে না বা হলো ওই ইংলিশের সমস্যা এটা ওইটা, আমি মানে বাঙালি হলো আমি দেখছি মানে এখানে 70 থেকে 80% কেউ হলো ইংলিশ জানে না, একটু একটু জানে, এটা দিয়ে ইউজ করে। সো তারাও কিন্তু একটু একটু জানে, যারা মানে এখানে হলো স্টুডেন্ট, আপনি আপনি একটা সিনেন ইউনিভার্সিটিতে পড়তে আছেন, ওরা কিছু হলেও ইংলিশ জানে। সো তাদের সাথে কোলাবোরেশন করবেন, যত চাইনিজদের সাথে সম্পর্ক ভালো থাকবে এতই ভালো থাকবেন, এবং কি এতই সেফ থাকবেন। এই জিনিসটা করার চেষ্টা করবেন। এখানে অনেকে অনেক কথা বলবে, আমি মিশছি, আমি জানি, এই কারণে এই কথাটা বলতে আছে। সো এরপরে হলো খাওয়া দাওয়া নিয়ে। তো আপনি আসলেন, আসার পর প্রথমে হলো আপনার যে খাওয়া দাওয়া যে ইস্যুটা, এটা হলো হালাল হারাম যে খাওয়া দাওয়া নিয়ে। এখানে আমরা আসার পর আমি রোজাতে আসছিলাম, সো রোজাতে আসার পর হলো এখানে আমি মানে ইফতার তো বাদে দিলাম, সেহারিও করতে পারি নাই, সেহারি করছিলাম বার্গার দিয়া। আমরা যখন প্রথম আসছি 3 দিনে বার্গার খাইছি, এখানে কেউ আপনাকে হলো যে রান্না করে খাওয়াবে বা আপনার জন্য বসে আছে, এমন এমন জিনিস ভাবা বোকামি। সো আগে বাংলাদেশ থেকে কিছু শুকনো খাবার নিয়ে আসবেন, যেগুলো হলো আপনি খালি খাইতে পারবেন। সো এগুলো নিয়ে আসলে হলো ভালো কি, আপনি খোঁজার থেকে হলো আগে আপনার কাছে হলো জিনিসগুলো আছে, আপনি ওই যে আমরা যে হলো কষ্টে থাকছি ওই কষ্টগুলো আপনার হবে না। আর হালাল বলতে হলো এইচআইটির পাশেই এখন যে হলো আমাদের ডর্ম আছে, ডর্মের পাশেই হলো আপনার ইয়ে আছে, হালাল এখন দোকান আছে। একটা হলো ওয়েস্টার্ন বার্গার, যেটা হলো হালাল বার্গার, এটার উপরে হালাল চিহ্ন দেওয়া আছে, এবং কি হলো আরেকটা আছে এখানে নীল চাইন দেওয়া, হলো নামটা আমার মনে নেই, একদম ডর্মের পাশেই। সো এই জিনিসগুলো আমাদের কেউ চিনে দেয় নাই, আমরা নিজেরাই চিনছি। তো এই কারণে হলো মানে বলা, যেহেতু আয়েশা আয়েশা হলো এই কষ্টগুলো যেন না করতে হয়। সো হালাল খাওয়ার আমি এখানে এতটা সমস্যা না, এখানে আলাদা করা আছে। চায়নাতে বলে হলো আলাদা করা নেই, অন্য প্রভিন্সে আমি জানি না। আমাদের এই প্রভিন্সে হলো আলাদা করা আছে কিছু কিছু জায়গায়, যেমন আমি এখানে থাকি দাউলি স্ট্রিটের হলো এটা ডাউলি স্ট্রিটের এইদিকে, এদিকে হলো হালাল হারাম আলাদা করা আছে, যেগুলো নীল এখনো সব মানে শেষ হয় নাই। যেগুলো নীল এগুলো হলো হালাল, আর যেগুলো লাল এগুলো হলো হারাম। এখন পর্যন্ত হলো এখানে কাজ চলতেছে, আমি দেখছি হলো এগুলা সবগুলো হলো ডিবেট করতে আছে হালাল হারামের, যেহেতু মুসলমান আছে আমার পাশে, নিচের বাসায় হলো মুসলমান আছে। সো এটাই হলো খাওয়া দাওয়ার। এরপরে হলো যে কেনাকাটা নিয়ে,
আমাকে অনেকে হলো মেসেজ দিছে বা কেনাকাটা কই করব বা কিভাবে করব। তো কেনাকাটা নিয়ে আমি যদি বলতে চাই তাহলে হলো স্টেপে বলি। আপনি যদি প্রথমেই হলো ধরেন মানে রান্নাবান্নার সামগ্রী কিনবেন বা পোশাক কিনবেন, এগুলো যদি কিনতে চান তাহলে এখানে হলো আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে। জুতো হতে সব কিছুই খুব কম দামে পাওয়া যায় এখানে। এর থেকে হলো জামা কাপড়ের আরেকটা মার্কেট আছে, ওইখানে আবার রান্না কান্নার সব সামগ্রী হলো দাম কম। এর থেকে দাম দাম কম হলো অনলাইনে। যদি হলো রান্না বান্নার জিনিস সামগ্রী কিনেন তাহলে অনলাইন থেকে কিনবেন। তা হলো আইসা ওইখানে যাবেন, যে সব দেখবেন, দেখে আপনার যেটা পছন্দ হয়। এটা পিন্ডুডু আছে, পিন্ডুডু অ্যাপস আছে, যারা আসবেন তারা পিন্ডুডু অ্যাপস ডাউনলোড দিয়ে নিয়ে আসবেন। পিন্ডুডুতে হলো ছবি তুলে দিবেন, এটার আসল প্রাইস কত বা পিন্ডুডুতে এটা কত পাওয়া যায়, দুইটা কনভার্ট করে যদি 1-2 RMB ডিস্টেন্স হয় তাহলে হলো মানে আগে থেকে মানে মার্কেট থেকে নিয়ে নেবেন। আর যদি বেশি হয় তাহলে অনলাইন থেকে নেবেন। তো আর আরেকটা হলো জামা কাপড়ের জন্য আরেকটা মার্কেট আছে, এটা হলো হোলসেলও হলো মার্কেট হয়, এটা ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেট। ওইখানে হলো অনেক কম দামেও হলো জামা কাপড় পাওয়া যায়। ওইটার লোকেশনটা আমি এখন বলতে চাচ্ছি না। সো আসেন, আসার পরে দেখবেন। আর যদি মোবাইল বা ল্যাপটপে সেকেন্ড হ্যান্ড মার্কেট হলো আমাদের ভার্সিটির সামনেই, নিচতলায় হলো মানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো পাবেন। আর উপরের তলায় হলো মোবাইল। নতুন যদি মোবাইল নিতে চান তাহলে হলো ভার্সিটির সামনে থেকে নেবেন। দ্বিতীয়ত হলো আপনার যে মানে পুরাতন মোবাইল যদি কিনতে চান তাহলে মিউজিয়াম অফ হেলুংজিয়ানে চলে যাবেন। ওইটা হলো মেট্রো দিয়ে চাইলে সামনে, একদম মেট্রোর সামনেই হলো এইটা, এই যে ভবনটা ওইটার হলো সম্ভবত দ্বিতীয় তলায় হলো আপনার মার্কেট। সো ওইখানে হলো পুরাতন যে মানে যতগুলো আছে ওইগুলো পাবেন, মোবাইলগুলো। আর হলো আরেকটা মার্কেট আছে যেটা এখন পর্যন্ত কেউ জানে না, আমার চাইনিজ এক ফ্রেন্ড, নাম হলো কেকো। ও হলো আমাকে বলছিল যে হলো ওই মার্কেটটা হলো সবচেয়ে ভালো কম্পিউটারের জন্য, কম্পিউটার আর হলো মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইলের হলো ঠিক করার জন্য। সো ওইখানে মোবাইলের দাম, পুরাতন মোবাইল আছে, নতুন ল্যাপটপ আছে। ফার্স্ট ফ্লোরে সম্ভবত হলো মোবাইল, সেকেন্ড ফ্লোরে হলো ল্যাপটপ, আর থার্ড থেকে একদম মানে 5 তলা পর্যন্ত পুরাটাই হলো ইলেকট্রিক ডিভাইস এবং কি হলো কম্পিউটার। সো কেউ যদি হলো ইলেকট্রিক ডিভাইস দিয়ে হলো এখানে মানে বিজনেস বা অন্য কিছু করতে চান বা কিছু কিনতে চান, ওইটা হলো বেস্ট। ওইটা হলো হারবিন ইঞ্জিনিয়ারিং এর সামনে আছে। সো কেনাকাটা হলো আশা করি এগুলো, আর বাকি যা প্রয়োজন হয় এগুলো অনলাইন থেকে নিয়ে নেবেন পিন্টুডো থেকে। তো পিন্টুডোতে হলো প্রথমে আসলে একটু সমস্যা হয় যে হলো লোকেশন সেট করা, এরপরে পণ্যগুলো কোথায় আসবে, কিভাবে আসবে, এগুলোর হলো ইউটিউবে ভিডিও আছে। সো ওই ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা, এরপরে হলো যে হলো ভাষা নিয়ে সমস্যা, প্রত্যেকটা ভিডিওতে আপনাকে বলবে হলো ভাষা নিয়ে সমস্যা। এরপরে হলো আহ, ভাষা নিয়ে সমস্যাটা বলতে হলো আমি এখন মনে করি না হলো ভাষা নিয়ে সমস্যাটা বেশি হয়, কারণ এখানে যারা আসে বেশিরভাগই হলো ট্রান্সলেটে ইউজ করে হলো কথা বলে। কারণ এখন টেকনোলজির যুগ, এবং কি চায়নার সবাই হলো পড়তে পারে। আমাদের দেশে অনেকেই আছে পড়তে পারে না, কিন্তু চায়নাতে এই জিনিসটা খুবই কম, পড়তে পারে। সো আপনি যখন হলো ট্রান্সলেট করবেন তখন ওরা পড়ে ওরা বুঝবে। এখন ট্রান্সলেটের জন্য গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন, ওইটা হলো ভালো। এখন ধরেন চায়নাতে আসলেও এটা কাজ করতে আসে না, VPN দিলেও তাও কাজ করে না। আমাদের প্রথমে এরকম সমস্যা হয়েছে। সো আগে থেকে হলো কি করবেন, বাংলাদেশ থেকে হলো ভাষা ডাউনলোড দিয়ে নিয়ে আসা যায়। সো ভাষাগুলো হলো আগে ডাউনলোড করে নিয়ে আসবেন। এটা হলো কি আপনার ওই যে হলো VPN-এর যে সমস্যাটা এটা থাকবে না। আপনি যখন টাইপ করবেন এই ভাষাগুলো হলো অটোমেটিক্যালি হলো ট্রান্সলেট হয়ে যাবে। আর আরেকটা হলো আমি বলবো, এটা হলো ধোলা একটা AI আছে। সো এটা বাংলাদেশে সম্ভবত পেইড হলো কিনতে হয়, কিন্তু চায়নাতে এসে সিম নিয়ে হলো যখন করবেন, সিম নিবেন, সিম নিয়ে লগ ইন করলে তখন এটা ফ্রি, চাইনিজদের জন্য ফ্রি। সো বড় বড় যখন হলো আপনার কাজ করবেন বা হলো ট্রান্সলেট করবেন, ওটা দিয়ে ট্রান্সলেট করবেন। এটা হলো চ্যাট বা হলো জেমিনাই থেকে এটা ভালো কাজ করে। এরপরে হলো জব ফেসিলিটি। তো জব ফেসিলিটি বলতে হলো
মানে এটা আমাদের বাংলাদেশের মানে সর্বপ্রথম হলো প্রশ্ন থাকে চাইনাতে আইসা হলো জব করতে পারবো কিনা। তো জব করতে পারবো কিনা এটা বললে হলো আপনি জব মানে পাবেন কিনা এটা হলো বড় কথা, জব করবেন কিনা এটা বড় কথা না। সো পাওয়ার জন্য রিকমেন্ডের প্রয়োজন, আপনি ভার্সিটিতে আসছেন, সো ভার্সিটিতে হলো ভার্সিটির অনুমতি লাগে, আমরা সবাই জানি জব আনলিগাল, ভার্সিটি যদি অনুমতি দেয় তাহলে জব লিগাল। সো ভার্সিটি অনুমতি দেওয়ার জন্য তো আপনার যোগ্যতার প্রয়োজন, আপনি ইংলিশে ব্র্যান্ড 9 আছে, আইএলটিএসে ব্র্যান্ড 9 আছে, এরপরে হলো টফেলে হলো 110 আছে, আপনি হলো ইংলিশে অনেক ভালো, কিন্তু এখানে ইংলিশ দিয়ে কোনো কাজে আসবে না, মানে সব জায়গায় না, প্রায় 60 থেকে 70-80% জায়গায় হলো ইংলিশ দিয়ে কাজ আসবে না। সো আপনার কি করতে হবে, চায়না ভাষা শিখতে হবে। এখন হলো আপনার ভার্সিটি আপনার দুইটা জিনিস দেখবে, একটা হলো আপনি ভাষা পারেন কিনা, যদি ভাষা না পারেন আপনি বাইরে যে কিভাবে জবটা পাবেন, আপনি নিজে একবার প্রশ্ন করেন, আপনি আসার আগে বলেন হলো আমি জব পাবো কিনা, আপনি ভাষা শিখেন এবং কি হলো রেজাল্ট ভালো করেন, ভার্সিটি দেখবে আপনার রেজাল্ট ভালো না খারাপ, যদি দেখে ভালো তাহলে হলো আপনাকে পারমিট দিতে পারে, এটা ভার্সিটির উপরে ডিপেন্ড করে। অনেক ভাইয়া হলো জব করে আমি দেখছি, ভাইয়া হলো বেজিং এর একটা ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাইয়া জব করে, ভাইয়া প্রায় হলো ভাইয়া গুগলে জব করছিল, এরপরে হলো আরো কয়েকটা কোম্পানিতে জব করছে, ভাইয়া আমাকে বলছিল, ভাইয়ের সাথে কথা হয়েছে। সো জব করা যায় না বললে ওইটা না, ভার্সিটির অনুমতি নিয়ে তারপরে জব করবেন। এরপরে হলো আমার হলো আরো কয়েকজনের, আমার না শুধু আমার, আরো কয়েকজনের হলো সমস্যা হয়েছিল পানি। এখানে হলো পানি, আমরা যেহেতু বাংলাদেশে হলো মানে এক পরিবেশ, এখানে আরেক পরিবেশ, তো এখানে এসে হলো পানি ম্যাচ করাটা অনেকের সমস্যা হয়, আমার নিজেরও সমস্যা হয়েছে, কিনা পানি খাইছি সমস্যা, এমন পানি খাইছি তাও সমস্যা। তারপরে হলো কি কাজ করছে, একটা বড় ভাইয়ার পরামর্শে পানি ফুটে গেছে, ফুটে খাওয়াতে 1-1.5 মাস খাওয়াতে পরে হলো আমার সব কিছু হলো ঠিক হয়ে গেছে। সো আইসা যদি আপনার পানি খাওয়াতে কোনো সমস্যা হয় বা মানে আপনার এখানে সমস্যার সৃষ্টি করে, তাহলে পানিটা ফুটাই খাবেন, তাহলে এটা হলো ভালো। আর কিনে এনে পানি ফুটাই খান বা ট্যাপের পানি ফুটাই খান, যেটাই খান। আচ্ছা, এরপরে হলো বাজার। অন্যান্য প্রভিন্স থেকে আমাদের এখানে লিভিং কস্ট অনেক কম, আমাদের এখানে যদি আপনি আহ, ঠিক করে একটু কষ্ট করে বাজার করেন বা হলো মানে নিজের খরচ বাঁচাতে চান, তাহলে 2,500-3,000 টাকা দিয়ে আপনার 1 মাস চলে যাওয়া যায়। এটা কিন্তু অন্যান্য প্রভিন্স হলো এটা অসম্ভব বললেই চলে, অন্যান্য প্রভিন্সে এখানে হলো লিভিং কস্টটা কম। এখন কিভাবে হলো আপনি কম পাবেন, যদি ভার্সিটির আশেপাশ থেকে হলো নেন তাহলে অনেক দাম বেশি, ভার্সিটির পাশেই হলো একটা শপিং মল, সুপার মল আছে, অনেক দাম। সো এখানে কয়েকটা সুপার মল আছে, যেমন হলো এখানে আপনার আহ, 4টা-5টা আছে আমার দেখা মতে, এবং কি হলো আমি মানে আমার চেনা মতে হলো 3টা হলো লোকাল বাজার আছে। সো লোকাল বাজারে এরপরে হলো সুপার মল কোনগুলা, এগুলো নিয়ে হলো হলো আসলেই দেখাই দিব হলো কোথায় বা কিভাবে, যদি হলো সমস্যা হয় তাহলে আমি আরেকটা ভিডিওতে হলো প্রত্যেকটা সুপার মলে যাব, বা হলো এই যে লোকাল বাজার থেকে কিভাবে কিনবেন, বা হলো আরেকটা হলো করা যায়, এটা হলো এটা লোকাল বাজার থেকে দাম বেশি, কিন্তু ওইটা হলে ভালো, এটা হলো পিন্ডুডুর ভিতরে যে ক্যারট অপশনটা থাকে ওইখান থেকেও কিনা যায়। সো অন্যান্য প্রভিন্সেরা হলো ওইখান থেকেই সবচেয়ে বেশি কিনে, কারণ তাদের বাইরে হলো দাম বেশি, আর আমাদের এখানে হলো বাইরে দাম কম। সো এখানে আপনার বাইরে থেকে কিনাটাই ভালো, সুপার মল থেকে। সো এটা হলো আপনার উপরে ডিপেন্ড করে, আপনি যদি কষ্ট করেন তাহলে আপনি আপনার খরচ কমাতে পারবেন যদি রান্না করে খান। আচ্ছা, আরেকটা সমস্যা হলো রান্না করে খাওয়া। এখন ঠিক আছে, অনেকে আসে জীবনে কোনো সময় হলো পাতিল ধরে নাই, কোনো কিছুই করে নাই, এখানে আসার পর খিদে আমি দেখছি 2-3 দিনও গেছে, এখানে কেউ আপনাকে রান্না করে খাওয়াবে না, বা হলো কয়দিনে আর বাইরে এইসব খাওয়া যায়, নুডলস বা ফ্রাইড রাইস এগুলো খাওয়া যায়। সো এখানে আইসা মানে একটা ডিমও বাঁচতে পারে না এমন মানুষও আসছে। সো আমি মনে করি দেশ থেকে আসার আগে কিছু না হোক বেসিক কোনো জিনিসগুলো হলো জেনে আসা, যেমন ভাত রান্না করা, এরপরে হলো ডিম ভাজা, একটু আলু ভাজা, শাক টাক ভাজা, এগুলো ভাজাগুলো হলো শিখে আসবেন, আস্তে আস্তে হলো হয়ে যাবে। কারণ যদি আপনি বাইরে খেতে চান, বাইরে খাইতে পারেন,
বা হলো পড়ার অনেক চাপ থাকে, বাইরে হলো খাইতে হয়। সো এখানে হলো খরচটার উপরে ডিপেন্ড করে। বাইরে যদি আপনি এক বেলাও খান 10 RMB, সর্বনিম্ন আমি ধরি 10 RMB, 10 RMB ধরলে মাসে এক বেলায় আসে 300 RMB। তো হলো 2 বেলায় কত আসে? 600 RMB। 600 RMB বাংলাদেশে প্রায় হলো কত? 7,000 8,000 টাকা। এবার এবার বোঝেন কত টাকা আসে। সো এই কারণে হলো রান্না করে খাওয়াটা ভালো। যখন রুমমেটটা নিবেন, দুইজনে বন্ডিং করে নিবেন যে আমি এটা রাঁধতে পারি, আমি এটা রাঁধবো, আর তুমি এটা রাঁধতে পারো, তুমি এটা রাঁধো, দুইজন মিলে হলো রান্না বান্না করবো। এগুলো হলো বন্ডিং থাকা ভালো। এটা থাকলে হলো কি আপনার ধরেন ক্লাস চলাকালীন কোনো সমস্যা হয় না। ক্লাস চলাকালীন কোনো সমস্যা হয় না। তো দুইজনের বন্ডিংয়ের কারণে হলো কেউ হলো ধরেন একজনে, দুইজন রান্নাটা হলো অনেক তাড়াতাড়ি হয়ে গেল। সো হ্যাঁ, বাজারের সমস্যাটা, রান্নার সমস্যাটাও গেল। আরেকটা হলো হারবিনে আমাদের হেলংজিয়ান একটা সমস্যা, এটা খুব বড় বললেও চলে। এটা হলো আমাদের রাত অনেক ছোট, রাতের সমস্যা। সমস্যাটা হলো কি আপনার 7:30 বাজে বা 7টা বাজে হলো সূর্য অস্ত যায়, এবং কি 3টা 3:30 বাজে হলো আপনার সূর্য উদয় হয়। ফজরের নামাজ পড়ে 1টা বাজে। তো আমরা বাঙালিরা ঘুমে 12টা 1টা বাজে, এরপরে হলো একটু পরে দেখি সূর্য এসে চোখে লেগে গেছে, আবার ক্লাস 8টা বাজে। সো এইসব জিনিস নিজ থেকে হলো মানে তৈরি করে নেবেন। অন্য প্রভিন্সে হলো এই সমস্যাগুলো নাই, যেটা হিলংজিয়ান প্রভিন্সে আছে। সো এই জিনিসটা হলো আপনার নিজে থেকে হলো আগে থেকে মানে প্র্যাকটিস করে রাখবেন। এটা করতে পারেন, আপনি ধরেন ক্লাস করলেন, ক্লান্ত আছেন, আইসা ঘুমাইলেন, 12টা 1টা বাজে উঠলেন, নামাজ পড়ে হলো আর ঘুমালেন না, এরকম একটা আছে। আরেকটা হলো হয় হলো আপনি আসলেন, আইসা আপনার হলো ক্লাসে পড়া শেষ করে এরপরে ঘুমালেন। সো এক একজন এক এক রকম হলো মানে মেনটেন করে। সো এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আর এখানে হলো আরেকটা হলো মুসলিম, আমরা যারা মুসলিম আসছি নামাজ পড়া নিয়ে। তো এখানে মসজিদ আছে, 3টা 4টা মসজিদ আছে আমাদের হারবিনের ভিতরে, একটু দূরে, এইচআইটি থেকে একটু দূরে। শিয়ংফং, এটা হলো ডাউলি মস্কো আছে, এরপরে হলো আহ, শিয়ংফাং মসজিদ আছে, শিয়ংফাং মসজিদ 2টা আছে, এরকম প্রায় 4টা মসজিদ আছে, 4টা 5টা মসজিদ আছে। সো আপনার যদি মনে হয় যে হলো নামাজের সমস্যা বা অন্য কিছুতে, আপনি হলো বলবেন, আমি লোকেশনগুলো, যেহেতু এটা আমরা মুসলিম, মুসলিম হলো আমি যা হলো লোকেশনগুলো দিয়ে রাখবো আগে থেকে, যেন জুমার নামাজগুলো মিস না হয়। আমরা আসার পর আমরা প্রায় 3টা জুমা হলো আমরা পড়তে পারি নাই, কারণ আমরা এখানে কোনো কিছুই চিনি না। অনেকেই আছে, আমি নাম বলবো না, অনেক আগেই আসছে, কিন্তু এরা এখন পর্যন্ত মসজিদ চেনে না। এটা আমরা মুসলমান হই, দুর্ভাগ্য, কিছু বলার নাই আর। তো আপনি লোকেশনে হলো পাইতে পারেন যে মসজিদ কোথায় আছে, আপনি এই ম্যাপে সার্চ দিবেন, মস্কো সার্চ দিবেন, তো চলে আসবে যেটা কাছে ওইটাতে যাবেন। এখন সময় কোন মসজিদে হলো আর কোন সময় নামাজ হয় বা না হয়, এটা হলো এখানে আইসা যারা নামাজ পড়ে তাদের সাথে কথা বলে এরপরে হলো নামাজে যাবে। সো নামাজেরও আমি মনে করি না আর সমস্যা হবে ইনশাল্লাহ। আর হলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, যে হলো এখানে যারা আসে সবাই জানে, আপনার ডিডিতে বুক করে নেবেন বা এমএফএমও বুক করে নেবেন, বা হলো উইচেট আছে উইচেটে বুক করে নেবেন। সো বুক করাটা হলো সহজ, বুক করবেন, সমস্যা নাই। আমি প্রথমে বলি আপনি হলো উইচেট থেকে বুক করেন, এটা সবচেয়ে সহজ। এরপরে হলো আপনি ধরেন 1-1.5 মাস গেলেও সব বুঝলেন, তারপরে হলো এমএফ বা ডিডি বুক করলেন। এমএফ বা ডিডিতে একটু কম, উইচেটে হলো 1 RMB সম্ভবত বেশি নেই। আর যদি এটা না করেন, ট্যাক্সি নেন, তাহলে কি বলবো আর, ট্যাক্সি আপনার থেকে যত টাকা নিবে, ধরেন যেটা 10 RMB ভাড়া, এটা আপনার 18-20 RMB হলো হয়ে গেছে। সো ট্যাক্সিটা অ্যাভয়েড করে হলো মানে উইচেটে হলো নেওয়াটা ভালো। উইচেটে সবচেয়ে সহজ হলো আপনি যাবেন, যে হলো লোকেশনে ক্লিক করলে হলো আপনার গেট টু রাইট চলে আসবে, ওইখানে ক্লিক করলে আপনার কত RMB-র ভিতরে চান ওইটা হলো পেয়ে যাবেন। এর পরবর্তীতে হলো যে ভার্সিটির কি কি সমস্যা হতে পারে, বা হলো মানে ক্লাসের কোন কোন সমস্যা। সো ক্লাসের বলতে হলো কি, ইংলিশগুলো হলো বুঝতে হালকা সমস্যা হয়, আমি বলবো না একদম বিরাট সমস্যা হয় যে আমি ক্লাসে বুঝি না বা পড়া কোনো কিছু। আসলে হলো আমরা বাংলাদেশে হলো যে ভার্সিটি, বাংলাদেশে বেসরকারি ভার্সিটি
নামকরা ভার্সিটি হলো আমি পড়ে আসছি, কিন্তু হলো এখানে আপনার মানে বাংলাতে হলো লেকচার দেয়, মানে পরীক্ষা হবে ইংলিশে, সবকিছু ইংলিশে, কিন্তু লেকচার দেয় হলো বাংলাতে। এখানেও তাদের মাতৃভাষা চায় না, চাইনিজ। সো একটা মানে একটা দুইটা হলো চাইনিজ ওদের মানে বাইর হয়ে যাইতেই পারে। সো হলো এর কারণে হলো চাইনিজ বলে না, আর ইংলিশ বলে না, চাইনিজ বলে, এইসব কোনো কিছু। পড়াটা আপনার নিজের উপরে, আপনি যেভাবে গুছিয়ে নেবেন পড়াটা ওইভাবে হবে। সো পড়ার ক্ষেত্রে হলো আপনি যে যে জিনিসগুলো বোঝেন না, যে যে পয়েন্টগুলো বোঝেন না, টিচারের কাছে যাবেন, যা বলবেন। আমি যখন হলো টিচারের কাছে গেছিলাম, উনি আমাকে ইংলিশে সব বুঝাইতে পারে না, উইচ্যাটে উনি আমাকে মেসেজ দিয়ে দিয়ে সব বুঝাইছে। মানে উইচ্যাটে হলো ট্রান্সলেট করা যায়, তো ওইভাবে আপনার বোঝেন কত রকমের ফ্রেন্ডলি হলে হইতে পারে এখানে টিচারগুলো। সব টিচার বলতে হলো আমি যতজনের সাথে কথা বলছি সব টিচাররা এরকম ফ্রেন্ডলি। এক দুইজন হলো সমস্যা হইতে পারে, আমি জানি না, এরকম কোনো খবর পাইনি এখন পর্যন্ত। সো টিচাররা অনেক ফ্রেন্ডলি, যদি কোনো কিছু না বোঝেন, পড়ালেখার জন্যই যদি আসেন, না বুঝলে টিচারের সাথে কথা বলবেন, টিচার আপনাকে বুঝাবে, যেমনি হোক ও আপনাকে বুঝে শেষ করবে। তো এগুলোই হলো মানে সমস্যার কাতারে আমি দেখছিলাম। আরও মানে কিছু সমস্যা আছে যেগুলো হলো আপনার এখানে হলো আবহাওয়ার সমস্যা। আবহাওয়া বলতে হলো এখানে ঠান্ডা পড়ে -30 ডিগ্রি বা 40 ডিগ্রি। 30 ডিগ্রি বা 40 ডিগ্রি বলতে হলো মানে বাতাসটা সূক্ষ্ম থাকে অনেক, ঠান্ডাও অনেক, সব কিছু। যাদের ঠান্ডার সমস্যা, অতিরিক্ত মাত্রায় সমস্যা, তারা হলো হেলুঞ্জিয়ান প্রভিন্স হলো সিলেক্ট করাটা উচিত না। এর মূল কারণ হলো এখানে যদি অসুস্থ হন, আমি অন্য প্রভিন্স বলতে হলো তাদের মেডিকেলেরটা জানি না, আমাদের প্রভিন্সে মেডিকেল যে ইন্স্যুরেন্সটা আমরা দিই এটা কোনো কাজই করে না। এটা হলো আমার সাথে হলো অনেকে অসুস্থ হয়েছে, একটু জ্বর হয়েছে, কাশ হয়েছে, গলা ব্যথা, গলা ফুলে গেছে, তো গেল হসপিটালে গেল, হসপিটালে যেয়ে দেখলো ওর বিল আসছে 450-500 RMB। 450-500 RMB দিয়ে বাংলাদেশে হলো একটা মানে কি বলবো, ঢাকার একটা ভালো একটা আহ, মানে হাসপাতালে হলো চিকিৎসা করানো যায়, যেখানে এখানে হলো অনেক ব্যয়বহুল। সো যাদের অতিরিক্ত মাত্রায় ঠান্ডার সমস্যা, তারা না আসা উচিত। আহ, আর হলো যারা হলো ধরেন ঠান্ডা বলতে আমার হলো এখানে আমার নাকে হলো সমস্যা ছিল, নেসালে সমস্যা, এরপরে হলো আমার যে ফ্রেন্ড মানে রুমমেট আছে ওর হলো শ্বাসকষ্টজনিত হলো সমস্যা ছিল, কিন্তু ওর এখানে আসার পর কোনো সমস্যা হয় নাই। দেখার পর যদি অতিরিক্ত মাত্রায় না হয় তাহলে আসতে পারেন, ওই সমস্যাটা হয় না, একটু হলো সমস্যা হয়। যাদের দাঁতের সমস্যা, ধরেন দাঁতে পোকা টোকা, তারা ফিলিং করে নিয়ে আসবেন বাংলাদেশ থেকে। এই জিনিসগুলো হলো করে নিয়ে আসলে আপনার জন্য ভালো, কারণ এখানে মেডিকেলে অনেক কস্ট। সো আর কোনো কিছু যদি জানার থাকে, যদি জানতে চান তাহলে বলবেন আমাকে। মানে কোন কোন টপিক নিয়ে হলো বলা উচিত, বা হলো কোন কোন জিনিস নিয়ে আসা উচিত, কারণ মানে আসার আগে এইসব জিনিস যদি ক্লিয়ার থাকে তাহলে আসার পর কোনো সমস্যা হবে না। এটার কারণটা হলো আমরা সবাই স্কলারশিপে আসি, যারা স্কলারশিপে আসে আসলাম, আর যারা স্কলারশিপে আসি না তার তো সমস্যা নেই। যারা স্কলারশিপে আসে, আমাদের স্কলারশিপটা মেনটেন করা অনেক কষ্ট। এখানে ওই যে আমি গ্রুপে দেখলাম 90% পোলাপেন বলে আমার স্কলারশিপ চলে গেছে। কেন গেছে এটা আসার পর হলো দেখছি। এখানে পড়ালেখা করে না, আপনার স্কলারশিপ দিবে কেন? সারাদিন থাকে হলো এই যে বিদেশি বন্ধু, এরপরে হলো মানে ক্লাব, এসব নিয়ে হলো ব্যস্ত থাকে, ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকে, পড়ার সময় থাকে না। তো আপনার হলো স্কলারশিপ থাকবে কেন? সরকার আপনার এত টাকা দিতে আছে, আমি প্রায় 26 লাখ টাকার হলো স্কলারশিপ পাইছি। সো সরকার আমাকে হলো তো এভাবে দেয় না, আমাকে দিছে পড়ালেখা করার জন্য, আমি যেন পড়ালেখা করি, স্কলারশিপটা ধরে রাখতে পারি। আপনি এখানে পড়ালেখা করবেন না, কোনো কিছু করবেন না, ঘুরবেন, মাস্তি করবেন, এরপরে হলো আপনি বলতেছেন আপনার স্কলারশিপ চলে যাবে। সো আসছেন পড়ালেখার জন্য C9 ইউনিভার্সিটি বা হলো যারা হলো ভালো ইউনিভার্সিটিগুলোতে আসবেন, আসার সময় মানে নিজেকে ওইভাবে প্রস্তুত করে নিয়ে আসবেন, আমি পড়ালেখার জন্য আসবো। যদি পড়ালেখার জন্য না হয় তাহলে আসার প্রয়োজন নেই। মানে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে তার স্কলারশিপ চলে যাবে আপনার 20-25 লাখ টাকা হলো, তখন হলো আপনি বলবেন আপনার স্কলারশিপ গেছে গা, তখন আপনি বাংলাদেশে চলে যেতে হবে। তো লাইফটা নষ্ট না করে আগে থেকে ডিসিশন নিয়ে একদম সিরিয়াস মাইন্ডে আসবেন,
ইনশাল্লাহ আমি চাই যেন মানে সবার হলো ভালো হয়, এটাই হলো চাই ইনশাল্লাহ। আচ্ছা, তো এটুকুই রইল। যদি আরো কোনো কিছু জানতে চান বা কিছু মানে বুঝতে চান তাহলে আমাকে বলবেন। আসসালামু আলাইকুম।